প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজ তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার টপিকস। আমরা গত লেকচারে পড়েছি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা আমাদের টপিক ছিল। শুধু তার মধ্যে আয়নীকরণ শক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আয়নীকরণ শক্তিটা পর্যায়বৃত্ত ধর্ম তা ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু ওখানে ব্যতিক্রম রয়েছে। দ্বিতীয় পর্যায়ে নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে আয়নীকরণ শক্তির একটা ব্যতিক্রম রয়েছে। কোশ্চেনটা হলো, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি কেন? কিন্তু আমরা স্বাভাবিক নিয়ম অনুসারে হিসাব করলে দেখা যায় যে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের বেশি, কিন্তু বাস্তবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। এর কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখে দেখা যায় নাইট্রোজেন এর পি অরবিটাল অর্ধপূর্ণ অর্থাৎ p3, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ নয়, p4, পরিপূর্ণ নয়। আমরা জানি অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল সমূহ সর্বাধিক সুস্থিত। নাইট্রোজেনের অর্ধপূর্ণ পি অরবিটাল রয়েছে, অর্থাৎ প্রত্যেক পি অরবিটালের মধ্যে একটি করে ইলেকট্রন রয়েছে। অপরদিকে অক্সিজেনের পি অরবিটালটি অর্ধপূর্ণ নয়, পরিপূর্ণ নয়। অক্সিজেনের পি অরবিটাল 2p(x), 2p(y), 2p(z)(1), ইহা পরিপূর্ণ নয়। কিন্তু দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান 1402, E1 equal 1402 কিলো ক্যালোরি পার মোল। অপরদিকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি 1314 কিলোজুল পার মোল। এটার কারণ অর্ধপূর্ণ আর অর্ধপূর্ণ নয়। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ হওয়ায় নাইট্রোজেন থেকে ইলেকট্রন অপসারণ করতে গেলে এর স্থায়িত্বকে ভাঙতে হয়। অপরদিকে অক্সিজেন থেকে ইলেকট্রন অপসারণ করতে গেলে এই 2p(x) এর একটি ইলেকট্রন অপসারিত হয়ে অধিক সুস্থিত অর্ধপূর্ণ পি অরবিটালে পরিণত হয়। মূলত এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ পটেনশিয়াল অক্সিজেন অপেক্ষা বেশি। কিন্তু দ্বিতীয় আয়নীকরণ পটেনশিয়াল বলতে দ্বিতীয় ইলেকট্রনকে সরানো। প্রথম ইলেকট্রনকে সরালে ইলেকট্রন বিন্যাস দ্বারা 1:2, 2s2, 2p(x1), 2p(y1), 2p(z0). কিন্তু অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ পটেনশিয়াল 1:2, 2s2, 2p(x1), 2p(y1), 2p(z1). দেখো এবার অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন প্লাস এর আয়নীকরণ পটেনশিয়াল দেখলে দেখা যায় যে অর্ধপূর্ণ, কিন্তু নাইট্রোজেন প্লাস এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এটা অর্ধপূর্ণ নয়। এই জন্য দ্বিতীয় আয়নীকরণ পটেনশিয়াল অক্সিজেনের বেশি, নাইট্রোজেনের কম। কিন্তু আমরা দ্বিতীয়টা ব্যাখ্যা করব না, আমাদের কোশ্চেনে দেওয়া আছে নাইট্রোজেন এর আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি কেন। আয়নীকরণ শক্তি বলতে এই বেশি কেন, প্রথম আয়নীকরণ শক্তিকে বুঝে আমরা এটা এখানে ব্যাখ্যা করেছি। বুঝতে পেরেছো মনে হয় কোশ্চেনের উত্তরটা? দেখো তদ্রূপভাবে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি কেন। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম অনুসারে কোশ্চেনটা হওয়ার কথা ছিল যে বেরিলিয়ামের কম বোরনের বেশি, কিন্তু তা না হয়ে বেরিলিয়ামের বেশি হয়ে গেছে, বোরনের কম হয়ে গেছে। এখানেও তাদের ইলেকট্রন বিন্যাস দেখো, বেরিলিয়ামের শেষ শক্তি স্তর বলতে দ্বিতীয় শক্তি স্তর, আর দ্বিতীয় শক্তি স্তর পরিপূর্ণ আছে। অপরদিকে বোরনের শেষ শক্তি স্তর দ্বিতীয় স্তর, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে পি অরবিটাল একটি ইলেকট্রন আছে। তাহলে এই বেরিলিয়ামের ইলেকট্রন অপসারণ করতে গেলে এস অরবিটাল ইলেকট্রন জোড়াকে ভাঙতে হবে, তারপর ইলেকট্রন অপসারণ করতে হবে। অপরদিকে বোরনের ক্ষেত্রে 2p(x) এর মধ্যে একটি ইলেকট্রন আছে, শুধু ইলেকট্রন সরাতে হবে। যে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগতেছে সেটাই হচ্ছে বোরন এর আয়নীকরণ শক্তি।
বোরনের আয়নীকরণ শক্তি 800 কিলোজুল পার মোল, অপরদিকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি 899 কিলোজুল পার মোল। অর্থাৎ এখানে অরবিটালটি পরিপূর্ণ থাকার কারণে অধিক শক্তির প্রয়োজন হয়, এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি। নেক্সট টপিক, ইলেকট্রন আসক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সাথে এক মোল ইলেকট্রন যুক্ত করে তাকে গ্যাসীয় অবস্থায় এক মোল এক একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। কেন শক্তি নির্গত হবে? ইলেকট্রনগুলো অসীম দূরত্ব থেকে কোনো পরমাণুর যোজনী স্তরে আসবে, এই জন্য ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করবে, ছেড়ে দেবে, এই জন্য ইলেকট্রন আসক্তির মান মাইনাস, অর্থাৎ শক্তি ছেড়ে দেয়। এখানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিকে দেখানো হয়েছে। এক মোল গ্যাসীয় অবস্থায় ফ্লোরিন পরমাণু এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল এক একক ঋণাত্মক চার্জযুক্ত ফ্লোরাইড আয়নে পরিণত হতে 328 কিলো জুল শক্তি নির্গত করে। অপরদিকে ক্লোরিনের ক্ষেত্রে এক মোল ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হতে 349 জুল শক্তি নির্গত করে। এই ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। ইহা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। আমি আবার বলতেছি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। সেই নিয়ম অনুসারে পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তি হওয়ার কথা সবার ডানে এবং সবার উপর মৌল অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু তা না হয়ে এখানে একটা ব্যতিক্রম আছে। ফ্লোরিন অপেক্ষা ক্লোরিন এর ইলেকট্রন আসক্তির মান বেশি, মানে মান দেওয়া আছে 328 হচ্ছে ফ্লোরিনের, আর ফ্লোরিন হচ্ছে 349। এখন নিয়ম অনুসারে ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হলো। মূলত এর কারণ কি? এর কারণ ব্যাখ্যা করি, সেটা হচ্ছে দেখো, ক্লোরিন ও ফ্লোরিন পরমাণুর আকার। ক্লোরিন পরমাণু এবং ফ্লোরিন পরমাণুর আকার দেখলে দেখা যায় যে ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, অপরদিকে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর। আমরা যদি প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 7টি। এখানেও তেমনি প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি, তৃতীয় কক্ষপথে আছে 7টি, অর্থাৎ এরা একটি করে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই ফ্লোরিন পরমাণু এবং ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে দেখো সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ বহিঃস্থ শক্তি স্তর এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে ইলেকট্রন এখানেও অসীম থেকে আসবে, এটাতেও অসীম থেকে ইলেকট্রনটা আসবে। কোন কক্ষপথে? এখানে আসবে দ্বিতীয় কক্ষপথে, আর ক্লোরিনের ক্ষেত্রে আসবে তৃতীয় কক্ষপথে। তাহলে নিয়ম হচ্ছে এই নিউক্লিয়াস থেকে স্তরটা দ্বিতীয়, এই নিউক্লিয়াস থেকে স্তরটা তৃতীয়। এই নিউক্লিয়াস আগমনকারী ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করবে, কথা ঠিক আছে? এটাও একটু কম বলে আকর্ষণ করবে, এই কারণে ইলেকট্রন এখানে সহজে আসার কথা, কিন্তু তা না হয় এখানে সহজে আসবে। এটার কারণ হচ্ছে ফ্লোরিন পরমাণুর আকার ছোট ক্লোরিন পরমাণু থেকে। তাহলে ইলেকট্রন সংখ্যা কিন্তু শেষ স্তরে সমান আছে। এর সর্বশেষ শক্তি স্তরে 7টি আছে, এরও সর্বশেষ শক্তি স্তরে 7টি আছে, কিন্তু শক্তি স্তর এর দ্বিতীয়, এর শক্তি স্তর তৃতীয়। তাহলে শক্তি স্তর ফ্লোরিন থেকে ক্লোরিনের বড়, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব ফ্লোরিনে বেশি ক্লোরিনে কম। আগমনকারী ইলেকট্রনটি ফ্লোরিন পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায়
আগমনকারী ইলেকট্রন যোজিত স্তরের ইলেকট্রন দ্বারা বেশি বলে বিকর্ষণ হয়। অপরদিকে ক্লোরিন পরমাণুর আকার বড় হওয়ায় ইলেকট্রন ঘনত্ব কম থাকায় আগমনকারী ইলেকট্রনটি যোজনী স্তরের ইলেকট্রন দ্বারা কম বলে বিকর্ষণ হয় বা বিকর্ষণ করে না। এখানে বেশি বলে বিকর্ষণ হওয়ার কারণে মোট ইলেকট্রন আসক্তির মানটি ক্লোরিন থেকে এর কমে যায়। ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন থেকে কমে যায়, এই জন্য এটা এখানে ব্যতিক্রম হয়। এবার আসেন তড়িৎ ঋণাত্মকতা। কি তড়িৎ ঋণাত্মকতা? তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনকে কোন একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক বলে আকর্ষণ করার তুলনামূলক ধর্মকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে না। আবার বলতেছি, গ্যাসীয় অবস্থায় দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন জোড়াকে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক বলে আকর্ষণ করার তুলনামূলক ধর্মকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন এর মধ্যে যে সমযোজী বন্ধন রচনাকারী ইলেকট্রন দুইটি আছে, এই ইলেকট্রন দুইটি হাইড্রোজেন পরমাণু ব্যবহার করে, ক্লোরিন পরমাণু ব্যবহার করে, কিন্তু তুলনামূলকভাবে ইলেকট্রন দুইটি ক্লোরিন পরমাণু তার নিজের দিকে টানবে। এই বন্ধন রচনাকারী ইলেকট্রনকে নিজের দিকে টানার ধর্মটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই জায়গাতে বন্ধন রচনাকারী ইলেকট্রন কে টানবে? ক্লোরিন টানবে। তাহলে ক্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। মুক্ত ইলেকট্রন কণা, মুক্ত ইলেকট্রনকে টানা হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর বন্ধন রচনাকারী ইলেকট্রনকে টানা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায় বৃত্ত ধর্ম। ইহা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্তর সংখ্যা বৃদ্ধি না পেয়ে শেষ শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াস যোজনী স্তরের ইলেকট্রন, ফলে পরমাণুর আকার ছোট হয়। আকার ছোট হলে নিউক্লিয়াস শেষ শক্তি স্তরকে বেশি বলে আকর্ষণ করে এবং বন্ধন রচনাকারী ইলেকট্রনকেও বেশি বলে আকর্ষণ করে। এই জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। এবার আসি একই পর্যায়ে গেলে একই শ্রেণীতে বা গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্তর সংখ্যা বৃদ্ধি পায়। স্তর সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বাড়লে নিউক্লিয়াস সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে কম বলে আকর্ষণ করে, ফলে বন্ধন রচনাকারী ইলেকট্রনকেও কম বলে আকর্ষণ করে। এই কারণে উপর থেকে নিচের দিকে গেলে একই গ্রুপে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। এখানে কোনো ব্যতিক্রম নাই। এই নিয়ম অনুসারে দেখা যায় যে পর্যায় সারণীর সবার উপরে সবার ডানে নিচের দিকে হ্রাস পায়, উপরের দিকে তাহলে বৃদ্ধি পায়, বামের দিকে হ্রাস, ডানের দিকে বৃদ্ধি। তাহলে সবার উপরে এবং সবার ডানে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত যে মৌলটি অবস্থান করে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি মৌলটি ফ্লোরিন। এখানে কোনো ব্যতিক্রম নেই। তাহলে কোশ্চেন থাকতে পারে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, মানে যেটা বললাম সেই ব্যাখ্যাটা তোমরা দিবা। এবার আসি তড়িৎ ঋণাত্মকতার মান সমূহ মুখস্থ রাখার প্রয়োজন, কারণ তড়িৎ ঋণাত্মকতার মান জানা না থাকলে কোন সমযৌগটি পোলার অথবা কোনটি অপোলার তা বোঝা যায় না। তড়িৎ ঋণাত্মকতার মানগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। হাইড্রোজেন 2.1, লিথিয়াম এটা 1, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেন দেখো এটা 2.1, এটা 1.5, এটা 2.5, 3, 3.5, 4, এটা 3, 2.8, 2.5,
মান হচ্ছে ইভি অর্থাৎ ইলেকট্রোভোল্ট। এই মানসমূহ অবশ্যই মনে রাখবা, এই মানসমূহ কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায়ের উপর নির্ভর করে, তড়িৎ ঋণাত্মকতার মান পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, তড়িৎ ঋণাত্মকতার মান জারণ সংখ্যার উপর নির্ভর করে। এটা একটা মোটামুটি ধারণা মাত্র, এটা প্রাইমারি বা স্ট্যান্ডার্ড মান। এই মান সমূহ মুখস্থ রাখো। এটা এককটা হলো ইভি ইলেকট্রোভোল্ট। তাহলে হাইড্রোজেনের 2.1, লিথিয়াম 1, বেরিলিয়াম 1.5, বোরন 2, কার্বন 2.5, নাইট্রোজেন 3, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4, ক্লোরিন হচ্ছে 3, ব্রোমিন 2.8, আয়োডিন 2.5 ইভি ইলেকট্রোভোল্ট। এখানে কোনো ব্যতিক্রম নেই। অবশ্যই তোমরা এই তড়িৎ ঋণাত্মকতার মানসমূহ মুখস্থ রাখবা, কারণ তড়িৎ ঋণাত্মকতার মান জানা থাকলে কোন সমযোজী যৌগ পোলার হবে অথবা কোন সমযোজী যৌগ অপোলার হবে, কোনটি বিশুদ্ধ হবে তা জানা যাবে। আশা করি মনে হয় বুঝতে পেরেছো। তোমরা ভালো করে লেখাপড়া করবা, সুস্থ থাকবা, আর অনলাইনে যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলো সুন্দর করে দিও। আল্লাহ হাফেজ।